বিল গেটস একবার বলেছিলেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার অপরাধ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন সেটা কিন্তু আপনার অপরাধ। এবং এই কথাটাই সত্যি করেছিলেন আমেরিকার ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি, যার জন্ম হয়েছিল একটি কৃষক পরিবারে, যেখানে দিন এনে দিন খাওয়াটাই ছিল দুষ্কর। সেই মানুষটাই $8.6 বিলিয়ন নেটওয়ার্থ নিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশি টাকা এটার পরিমাণ কত জানেন? প্রায় 1,05,221 কোটি টাকা। ভাবতে পারতেছেন? যে সাম্রাজ্যটা তিনি গড়ে তুলেছিলেন আজ তা বিশ্বের সবচেয়ে বড় রিটেইলার। বছরে $650 বিলিয়ন বেশি রেভিনিউ আর্ন করছে আর 20 লাখের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। কিন্তু এই বিশাল সাম্রাজ্য শুরু হয়েছিল আমেরিকার একটি গ্রামে, একটা নিঃস্ব পরিবারে। বলছিলাম ওয়ালমার্টের ফাউন্ডার স্যাম ওয়ালটনের কথা। স্যাম ওয়ালটনের গল্পটা হার্ড ওয়ার্ক, ইনোভেশন আর এমন এক ভিশনের গল্প যা আজীবনের জন্য রিটেল ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে দিয়েছে। আমরা কিভাবে কেনাকাটা করি, কিভাবে চিন্তা করি, কিভাবে দামাদামি করি, এমনকি কোন শহরে বড় দোকান হবে, কোন শহরে ছোট দোকান হবে, এই পুরো ধারণাটাই বদলে গেছে স্যাম ওয়ালটনের চিন্তায়। কিন্তু এই জার্নিটা কিন্তু কখনোই সহজ ছিল না। এমনকি তিনি যখন চাকরিরত অবস্থায় ছিলেন তখন তার বস একবার বলেছিলেন, স্যাম ওয়ালটন, এই রিটেল ব্যবসাটা তোমার জন্য না। শুরুতে তাকে কেউ গুরুত্ব দেয়নি, কম্পিটিশন ছিল রুথলেস, এমনকি একসময় সে নিজের তৈরি করা একটা সফল স্টোরও হারিয়েছে শুধুমাত্র একটা কঠিন কন্ট্রাক্টের কারণে। তাহলে এখন প্রশ্ন একটাই, কিভাবে ওকলাহোমার এক দরিদ্র পরিবারের সন্তান হয়ে উঠল পুরো পৃথিবীর রিটেল ব্যবসার বাদশা? আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা ব্যবসা করার মাইন্ডসেট তৈরি করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য মাস্ট ওয়াচ। এখন ছোট রিটেল বিজনেসটাও অপারেট করতে পারবে আগোরা, প্রিন্স বাজার কিংবা প্যারাগনের মতো সেন্ট্রালাইজ সিস্টেম দিয়ে। ম্যানেজারিয়াম রিটেল বিজনেস গ্রোথের স্মার্ট সমাধান। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিমের সঙ্গে। সাল 1918। ওকলাহোমার এক ছোট শহর কিংফিশারে জন্ম নেয় স্যাম মুর ওয়ালটন। কোনো ধনী পরিবার না, কোনো বিজনেস ডাইনেস্টি না। স্যাম এমন একটা পরিবারে জন্ম নেয় যেখানে তার পরিবার দিন এনে দিন খেতেই হিমশিম খেয়ে যাচ্ছিল। বাবা কখনো ছোট ব্যবসা, কখনো ফার্মিং ইত্যাদি করে পরিবার চালানোর চেষ্টা তো করছিলেন, কিন্তু সেই পরিবারে কখনো সচ্ছলতা আসেনি। এরপর 1930-এর দিকে আসে দ্য গ্রেট ডিপ্রেশন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকটে পুরো আমেরিকা নড়ে যায়। ওয়ালটন পরিবারও তার ব্যতিক্রম নয়। কাজের খোঁজে এক রাজ্য থেকে আরেক রাজ্য করতে করতে তার পরিবার এসে পৌঁছায় মিজোরিতে। এই অনিশ্চয়তা স্যামকে একটা কঠিন সত্য শেখায়, সেটা হচ্ছে জীবনে বড় হওয়ার জন্য হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। ছোট বয়স থেকেই স্যাম কাজ করা শুরু করে। কখনো দুধ দোয়ানো, কখনো বাসায় গিয়ে গিয়ে দুধ বিক্রি করা, কখনো ডোর টু ডোর ম্যাগাজিন বিক্রি করা। এমন কোনো কাজ নেই যেটা স্যাম করে নাই। সে তার বাবা মাকে খুব কাছ থেকে দেখেছে যে $1 উপার্জন করতে কী পরিমাণে ঘাম ঝরাতে হয়। এই অর্থনৈতিক সংকট তার মধ্যে দুইটা ক্যারেক্টার ডেভেলপ করে। প্রথমটা হচ্ছে মিতব্যয়িতা আর দ্বিতীয়টা হচ্ছে অর্থ উপার্জনের প্রবল ইচ্ছা। 1940 সালে ইউনিভার্সিটি অফ মিজোরি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে স্যাম পায় তার প্রথম কর্পোরেট জব, লোয়াতে জেসি পেনি স্টোরে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। মাত্র $75 স্যালারিতে সে তার প্রথম চাকরিটা শুরু করে, আর এখান থেকেই শুরু হয় তার জীবনের টুইস্টের গল্প। স্যাম ওয়ালটন পেপার ওয়ার্কে ছিলেন ভয়ঙ্কর রকমের খারাপ। লেজার, হিসাব রাখা, ক্লারিক্যাল কাজ, এই সব কিছুতেই সে প্রতিনিয়তই ভুল করত। তবে তার একটা ভালো দিক ছিল, সে কাস্টমারের সাথে কথা বলতে পছন্দ করত, সেল করতে পছন্দ করত এবং কাস্টমারের পালসটা বোঝার চেষ্টা করত। তো তার অ্যাকাউন্টস যেহেতু কখনোই মিলত না, তাই তার বস তার উপর ছিল প্রচণ্ড রকমের বিরক্ত এবং একটা সময় তো সে বলেই বসে, স্যাম, এই রিটেল ব্যবসাটা তোমার জন্য না। তবুও সে কখনো হাল ছাড়েনি। সে দিন রাত পরিশ্রম করত, এক্সট্রা আওয়ার্স কাজ করত এবং নিজেকে প্রমাণের চেষ্টা করছিল, কিন্তু তার নিয়তি তাকে ডাকছিল অন্য একদিন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে স্যাম যোগ দেয় ইউএস আর্মিতে। এই মিলিটারি লাইফ তার জীবনে লিডারশিপ কোয়ালিটি এবং ডিসিপ্লিনকে আরও অনেক বেশি স্ট্রং করে। তবে গল্পে যেমন নায়ক দরকার, তেমন কিন্তু নায়িকারও প্রয়োজন আছে। তার জীবনে আসেন হেলেন রবসন নামে একজন নারী। ওকলাহোমার বোলিং অ্যালিতে প্রথমবারের মতো দেখা। মজার ব্যাপার হলো, হেলেন কিন্তু তখন অন্য কারো সাথে ডেট করতে ব্যস্ত ছিলেন, কিন্তু স্যাম ওয়ালটন তো পিছিয়ে আসার মানুষ না। সে প্রেমে পড়ে যায়, আর সেই প্রেম থেকেই 1943 সালে ভ্যালেন্টাইন্স ডেতে স্যাম আর হেলেন শুরু করেন তাদের জীবনের দ্বিতীয় ইনিংস। হেলেন ছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তার বাবার নাম এলএস রবসন, যিনি এই গল্পের অন্যতম প্রধান একজন ক্যারেক্টার।
এখান থেকে শুরু হতে যাচ্ছে সেই অধ্যায় যেখান থেকে একটি সাধারণ জীবন ধীরে ধীরে রূপ নিতে থাকবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রিটেল এম্পায়ারে। 1945 সাল, যুদ্ধ শেষ। স্যাম ওয়ালটন তখন 27 বছর বয়সী এক টকবগে যুবক, স্ত্রী আছে, কোলে নবজাতক সন্তান। আর্মির দায়িত্ব শেষ, চাকরি শেষ, এখন ভেতরে একটাই তাগিদ, জীবনে নিজের মতো করে কিছু একটা করতে হবে। হেলেনের বাবা এলএস রবসন তার মেয়ের জামাইকে দিলেন $20,000 একটি লোন। স্যাম নিজের সেভিংস থেকে যোগ করলো আরও $5,000। এই $25,000 নিয়েই আরকানসাসের নিউপোর্ট শহরে স্যাম কিনে নিল এক ছোট বেন ফ্র্যাঙ্কলিন ভ্যারাইটি স্টোর। স্টোরটা শুনতে যতটা অসাধারণ লাগছে, বাস্তবে ততটাই রিস্কি ছিল। দোকান চলছিল লসে, আর সেলস ছিল তার ঠিক রাস্তার উল্টা পাশের কম্পিটিটরের দোকানের সেলসের অর্ধেকেরও কম। তার উপর লিজ এগ্রিমেন্টে ছিল এক ভয়ঙ্কর ক্লজ, দোকানের ভাড়া হবে দোকানের টোটাল সেলসের 5%। তার চেয়েও ভয়ঙ্কর বিষয়, এই লিজ কিন্তু রিনিউয়ালের কোনো অপশন নেই। কিন্তু স্যাম তখন ব্যবসা করার জন্য মুখিয়েছিল এবং সে কিন্তু এই ভয়ঙ্কর ক্লজটা ওভারলুক করে দেয়। ফলাফল হিসেবে সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। দোকানটার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই স্যাম রিটেইলের বেশ কয়েকটা নিয়ম একেবারে ভেঙে চুরে গুড়িয়ে দেয়। দোকানের সব পণ্যের দাম কমিয়ে দেয়, এত কম দামে বিক্রি করছিল যেটা নিউপোর্টে আগে কেউ কখনো দেখেনি। এতে কিন্তু বেন ফ্র্যাঙ্কলিনের হেডকোয়ার্টার কখনোই খুশি ছিল না, কারণ তারা বুঝতে পারছিল সে নিয়ম ভাঙছে। স্যাম খেলছিল ভলিউম দিয়ে, মার্জিন দিয়ে না। ফ্রাঞ্চাইজ সাপ্লায়ার দাম বেশি রাখত, তাই স্যাম লুপহোল খুঁজে বের করে। মিডলম্যান বাদ দিয়ে সে নিজেই পিকআপ ট্রাক নিয়ে হোলসেলার আর পাহাড়ি সাপ্লায়ার ঘুরে সস্তা পণ্য তোলে। রেজাল্ট হিসেবে প্রতিটি আইটেম সে কম্পিটিটরদের তুলনায় কম দামে দিতে পারত। তবে তারা কিছু বলতেও পারছিল না, কারণ স্যামের এত পরিমাণে সেলস হচ্ছিল এবং সেটার 5% কিন্তু বেশ হাই অ্যামাউন্ট অফ মানি। প্রথম বছরেই অ্যানুয়াল সেলস বেড়ে দাঁড়ায় $72,000 থেকে $1,05,000, মিনিং প্রায় 45% ইনক্রিমেন্ট ইন সেলস। পরের বছর সেটা হয় $1,40,000 এবং তারপরের বছর $1,75,000। কয়েক বছরের মধ্যেই সেই স্টোরটা হয়ে যায় রিজিয়নের মধ্যে সবচেয়ে টপ পারফর্মার এবং স্যাম কিন্তু সেই সময়টাতে তার লোনটাও পরিশোধ করে দেয়। স্যাম তখন ভাবা শুরু করে সে তার জীবনে জিতে গেছে, সে অনেকটা এগিয়ে গেছে। স্যাম যখন ভাবছিল সে জিতে গেছে, ঠিক তখনই সে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা ফেস করে। তার স্টোরটা যে লিজে নেওয়া ছিল সেই লিজ এগ্রিমেন্টের ডেটটা শেষ হয়ে যায় এবং সেখানকার ল্যান্ডলর্ড সেই লিজ এগ্রিমেন্টটাকে আর রিনিউ করে না। অ্যাজ আ রেজাল্ট স্যামকে তার দোকানের সব ইনভেন্টরি বিক্রি করে দিয়ে তার দোকান ছেড়ে ছুড়ে চলে যেতে হয়। এবং স্যাম ওয়ালটনের মতে এই ধাক্কাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং তার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমরা সাধারণ মানুষ হলে এরকম একটা লস কিন্তু আমাদেরকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করতো, হয়তোবা আমরা কখনো ঘুরেই দাঁড়াতে পারতাম না। কিন্তু স্যামের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভিন্ন ছিল। স্যাম এই খারাপ জায়গা থেকেও একটা শিক্ষা নিয়েছিল, সেটা হচ্ছে ব্যবসা শুধু করলেই হবে না, ফাউন্ডেশনটাকেও সিকিউর করতে হবে। আর ঠিক এই ট্র্যাজেডি থেকেই জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রিটেল এম্পায়ারের গল্প। নিউপোর্ট থেকে বের হওয়ার পর স্যাম এবং তার স্ত্রী একটা জিনিস অনুধাবন করতে পেরেছিলেন, সেটা হচ্ছে তাদের এখন শুধু নতুন ব্যবসা শুরু করলেই হবে না, বরং নতুন একটা জীবন শুরু করতে হবে এবং সেখানে সব কিছু শুরু হবে একদম শূন্য থেকে। আর সেই নতুন জীবনের খোঁজেই তারা পৌঁছে যান আরকানসাসের বেন্টনভিলে। সেখানে লোক সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, কোনো বড় বাজার নেই, অনেকের চোখেই ইট ওয়াজ টু স্মল টু ম্যাটার। কিন্তু স্যাম এখানেই দেখছিলেন একটি ব্লু ওশান মার্কেট, একটা পারফেক্ট অপরচুনিটি। 1950 সালের গরমে স্যাম টাউন স্কোয়ারে একটা ছোট দোকান কিনে নেন এবং নাম দেন ওয়ালটনস 5 and 10। এবার এগ্রিমেন্টটা ছিল 99 বছরের জন্য, যাতে নতুন করে কোনো ল্যান্ডলর্ড সারপ্রাইজ না আসে। শহরের মানুষ একদমই বিশ্বাস করেনি, তারা ভেবেছিল হয়তো 60 দিন, বড়জোর 90 দিন চলতে পারে এই দোকানটি। কিন্তু স্যাম কারো কোনো কথা শুনেননি, বিকজ স্যাম হ্যাড আ প্ল্যান। প্রথম দিন থেকেই স্যাম তার আবার সেই ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করলো। দোকানে যারাই আসছে সবাই পাচ্ছে ভেরি ওয়ার্ম কাস্টমার সার্ভিস অ্যান্ড পাশাপাশি বাজারের সবচেয়ে কম দাম, যা বেন্টনভিলে আগে কেউ কখনো দেখেনি। খুব দ্রুতই শহরের মানুষ বুঝে গেল তাদের আর দূরে গিয়ে শপিং করার দরকার নেই, বরং এই ওয়ালটনের দোকান থেকে যদি তারা শপিং করে তাহলে তাদের সেভিংসও হবে এবং তাদের পরিশ্রমও কম হবে। আবারও সেই সেম ফলাফল, স্যামের দোকান আবার জমে। 1950-এর দশকে স্যাম পরিচিত হয় একটা নতুন কনসেপ্টের সাথে, সেটা হচ্ছে সেলফ সার্ভিস রিটেইল। এই সেলফ সার্ভিস রিটেইলে নাকি
মানুষ নিজেই দোকানে আসে, দোকানে এসে নিজের মতো ঘুরবে, ঘুরে ঘুরে নিজের মতোই কেনাকাটা করে, তারপর দাম দিয়ে চলে যায়। কথাটা স্যামের একদমই বিশ্বাস হতে চাইল না, অ্যান্ড স্যাম এই জিনিসটা নিজের চোখে দেখার জন্য এক রাতে 9 ঘন্টা বাস জার্নি করে মিনেসোটা ভিজিট করে। এরপর আসে স্যামের বিজনেসের নতুন এক ধাপ, এবং সে মিনেসোটাতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সে দেখছে কাস্টমার নিজেরাই দোকানে আসছে, নিজেরাই ঘুরে ঘুরে প্রোডাক্ট নিচ্ছে এবং তারপরে পেমেন্ট করে চলে যাচ্ছে। কাস্টমারও খুশি, দোকানদারও খুশি। তখনই স্যাম বুঝে যায় এটাই হচ্ছে রিটেল ব্যবসার ভবিষ্যৎ। আর বেন্টন ভিল থেকেই শুরু হয় সেই ফিউচার, যা খুব শিগগিরই পুরো রিটেল ওয়ার্ল্ডের নিয়ম বদলে দেয়। সে বেন্টন ভিলে ফিরে এসে নিজ স্টোরে শুরু করলো সেই সেলফ সার্ভিস রিটেল সিস্টেম। 1 বছরে তার ইনকাম 3 গুণ হয়ে গেল। কম্পিটিটররা বুঝতেই পারছিল না ওয়ালটন আসলে কি করছে। স্যাম একদিন মজা করে বলছিলেন, আরকানসাসে কেউ এই সেলফ সার্ভিসের সাথে পরিচিতই ছিলেন না, আর এই সেলফ সার্ভিস সিস্টেমটাই তার বিজনেসের সবচেয়ে বড় হেড স্টার্টটা দিয়েছে। বেন্টনভিল স্টোর এতটাই সফল হয়ে উঠল যে স্যাম আবার এক্সপেনশন শুরু করলো। 1950-এর পুরো দশক জুড়ে সে একের পর এক স্টোর খুলতে লাগলো। কোথাও বেন ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঞ্চাইজ, কোথাও আবার ওয়ালটনের নামেই ইন্ডিপেন্ডেন্ট স্টোর। আর এই সময়টাতে তার ছোট ভাই বার্ট ওয়ালটন আর্মি থেকে ফিরে এসে বিজনেসে যোগ দিল। এমনকি স্যাম একবার একটা ভাঙাচোরা রিটেল স্টোরকে কিনে নিয়ে সেটাকেও রেনোভেট করে একটা সফল 5 অ্যান্ড ডাইম স্টোরে কনভার্ট করে। এরপর 1960 সালে এসে পুরো পিকচারটা বদলে যায়। নিউ পোর্টে সব হারানোর প্রায় 10 বছরের মধ্যেই স্যাম ওয়ালটনের মালিকানায় চলে আসে 15টি স্টোর। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই এক্সপেনশন কিন্তু কোনো ইনভেস্টরকে দিয়ে হয় নাই, অথবা কোনো বড় বিগ ব্যাংকের ব্যাকিংও কিন্তু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে প্রফিটকে রিইনভেস্ট করা আর দরকার পড়লে লোন। তবে স্যাম খুশি থাকলেও একজন মানুষ কিন্তু খুশি ছিলেন না। তিনি হচ্ছেন স্যামের সহধর্মিণী হেলেন। তাদের 4 সন্তানের পরিবার, আর স্যাম থাকেন সারাক্ষণ রাস্তায় রাস্তায় নতুন স্টোরের খোঁজে, আর নতুন স্টোর খোলা মানেই নতুন ঝুঁকি। একদিন তো হেলেন প্রশ্ন করেই বসলেন, আর কত এমন, আমরা তো অলরেডি একটা ভালো লাইফ লিড করছি। তবে বাস্তবতা কিন্তু একদম ভিন্ন। হেলেন যেখানে এন্ডিং লাইন দেখছিলেন যে তারা সফল হয়ে গেছেন, স্যাম কিন্তু সেখানেই দেখছিলেন তার ব্যবসায়ের স্টার্টিং লাইন। তখন স্যাম খুব শান্তভাবে বলছিলেন, এটা আমাদের শেষ না, ইটস জাস্ট আ বিগিনিং। এমনও হয়েছে যে স্যাম রাতের পর রাত ঘুমাতেন না। তিনি সারাক্ষণ চিন্তা করতেন আর কোন কোন শহরে নতুন স্টোর খোলা যায়, আর কোন কোন শহরে এখন পর্যন্ত কোনো ডিসকাউন্ট স্টোর স্ট্যাবলিশ হয়নি। স্যাম তখন বুঝতে পারছিলেন তার জীবনে এমন একটা সময় আসতে যাচ্ছে, এমন একটা ঝড় আসতে যাচ্ছে, যা তাকে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা রিটেলারদের একজন হিসাবে স্ট্যাবলিশ করবে। স্যাম ওয়ালটনের যখন ফাইন্যান্সিয়াল সমস্যা ঘুচে গেল, তখন থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে এক্সপ্লোসিভ চ্যাপ্টার। 1970 থেকে 1980-র এই সময়টার মধ্যে ওয়ালমার্ট পায় এক অবিশ্বাস্য গ্রোথ। 1970 সালে স্টোর ছিল 32টা, 1980-তে সেটা দাঁড়ায় 276টা, এবং 1990 সালে 1100-রও বেশি। আর তখনই ওয়ালমার্ট হয়ে যায় আমেরিকার নাম্বার 1 রিটেলার। তবে আপনারা ভাবতেই পারেন স্যাম হয়তোবা খুব লাকি ছিলেন, খুব ভাগ্যবান ছিলেন বিধায়ী তিনি এরকম একটা গ্রোথ পেয়েছেন। বাট দ্য রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। স্যামের সবসময় একটা অবসেশন ছিল, সেটা হচ্ছে খরচ কমাতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে। সে বানালো নিজস্ব স্মার্ট লজিস্টিক সিস্টেম, যেখানে তার রিজিওনাল ওয়্যারহাউস ছিল, নিজস্ব ট্র্যাকিং ফ্লিট ছিল, এমনকি ওভারনাইট রিস্টকিংও হতো। মিডলম্যান বাদ দিয়ে সে ডিরেক্ট সাপ্লায়ারের সাথে ডিল করতো এবং বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট নিয়ে আসতো, যার ফলে যে সাপ্লায়ার আছে সেও তাকে কম প্রাইসে দিতে পারতো এবং ওয়ালটনও কম প্রাইসে প্রোডাক্টগুলো ওয়ালমার্টে বিক্রি করতে পারত। আর তার অন্যতম একটা বৈশিষ্ট্যের জায়গা ছিল টেকনোলজির প্রতি ফ্যাসিনেশন। আমাদের কাছে কিন্তু এখন বারকোড, পজ সিস্টেম এগুলোকে অনেক নর্মাল মনে হয়, খুব সাধারণ মনে হয়, বাট 1960-এর দিকে এগুলো কিন্তু ছিল সায়েন্স ফিকশন মুভির মতো। স্যাম ওয়ালটন তখনই কম্পিউটার সিস্টেমে ইনভেস্ট করে, এমনকি তার টিমের কয়েকজন মেম্বারকে সে IBM-এ ট্রেনিংয়ের জন্যও পাঠায়। ওয়ালমার্ট ছিল প্রথম দিকের রিটেলার যারা ইউনিভার্সাল বারকোড আর ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল স্ক্যানার ব্যবহার করত। আর এর ফলাফল হিসাবে প্রত্যেকটা সেলস অ্যাকুরেটলি ট্র্যাক হতো, ইনভেন্টরি ট্র্যাক হতো, এবং একটা পণ্য শেষ হওয়ার সাথে সাথেই সিস্টেম কিন্তু নোটিফিকেশন দিয়ে দিত যে আপনার একটা পণ্য শেষ এবং এটাকে রিস্টক করা লাগবে। অ্যাজ আ রেজাল্ট ওয়ালটন কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করতে পেরেছিল যেখানে তার ওভার স্টকিংয়ের কোনো প্রয়োজন ছিল না। সে লিন স্টকিং করতো এবং যখনই প্রয়োজন হতো সে রিস্টক করে ফেলতো। এই টেকনোলজি ওয়ালমার্টকে শুধু এফিসিয়েন্ট না, বরং মার্কেটে আনবিটেবল করে তোলে। স্যাম একবার নিজেই বলেছিলেন, I have always been driven to bug the system, to innovate, to take things beyond
ওয়্যার দে হ্যাভ বিন। আর তার এই ইনোভেশন শুধু কিন্তু সিস্টেমের জন্যই ছিল না, মানুষের সাথে বিহেভিয়ারের ক্ষেত্রেও তিনি কিন্তু নিত্য নতুন ইনোভেশন নিয়ে আসতেন। স্যাম ওয়ালটন তার এমপ্লয়ীদেরকে ডাকতেন অ্যাসোসিয়েট বলে, কারণ এটা সম্মান এবং অংশীদার বোঝায়। তার বিশ্বাস ছিল তার এমপ্লয়িরা শুধু তার দোকানের কর্মচারী না, বরং তারা তার ব্যবসায়ের পার্টনার। সে প্রায়ই বলতো তার ব্যবসায় কখন কি ঘটছে সেটা সবচেয়ে ভালো জানে তার ফ্রন্টলাইনের অ্যাসোসিয়েটরা। 1971 সালে এন্ট্রি লেভেল এমপ্লয়িরাও স্টক অপশন আর বোনাস পেতে শুরু করে। ক্লার্ক, ক্যাশিয়ার, স্টকার সবাই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যায়। অর্থাৎ সোজা কথা, কোম্পানি যদি ভালো করে তাহলে এমপ্লয়ীদেরও ভালো হবে। আর এর ফলাফল হিসাবে লয়ালিটি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মানুষ একবার চাকরিতে জয়েন করলে আর চাকরি ছাড়তো না, তারা একটা মিশন নিয়ে কাজ করতো যে কোম্পানিকে ভালো করতে হবে, কারণ কোম্পানির গ্রোথ হলে তো আমারও গ্রোথ হচ্ছে। আর স্যাম জানতো একটা এমপ্লয়িকে সঠিক সময়ে প্রেইজ করার মূল্যটা ঠিক কতখানি। স্যাম বলতো সঠিক সময়ে যদি একটা মানুষকে প্রশংসা করা হয়, এটা কিন্তু করতে কোনো টাকা লাগে না, কিন্তু এটা আপনার ব্যবসায়ের ভাগ্য বদলে দিতে পারে। এই কালচারটাই ওয়ালমার্টকে ভেতর থেকে শক্ত করে তোলে। 1980-র দশকে ওয়ালমার্ট শুধু বড়ই হয়নি, কন্টিনিউয়াসলি ডাইভার্সিফাইডও হয়েছে। 1983 সালে আসে স্যামস ক্লাব, অর্থাৎ ওয়্যারহাউস মেম্বারশিপ স্টোর। এই আইডিয়াটা সে পেয়েছিল তার বন্ধু সোল প্রাইসের কাছ থেকে। যত বেশি কিনবেন তত কম প্রাইস। এই আইডিয়াটা খুব রাতারাতি হিট করে যায়। এরপর তিনি নিয়ে আসেন আরও রিস্কি একটা মুভ, সেটা হচ্ছে ওয়ালমার্ট সুপার সেন্টার। 1988 সালে খোলা হয় প্রথম সুপার সেন্টার, যেখানে গ্রসারি আর জেনারেল মার্চেন্ডাইজ একই ছাদের নিচে চলে আসে এবং সেটা 24x7 অ্যাভেলেবল থাকে। এবং বরাবরের মতো তখনও সবাই বলছিল, না, এই কনসেপ্ট দিয়ে আর ব্যবসা চলবে না। এভাবেই একের পর এক ইনোভেশন করতে করতেই ওয়ালমার্ট নেমেছিল নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার রেসে। এভাবেই দেখতে দেখতে 1992 সালের শুরুতে 74 বছর বয়সে স্যাম ওয়ালটন পান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড, যেটা আমেরিকার সর্বোচ্চ সিভিলিয়ান অনার। তখন ওয়ালমার্টের স্টোরের সংখ্যা 1900-রও বেশি এবং রেভিনিউ $100 বিলিয়ন প্লাস। আর এই সম্মাননার ঠিক কয়েক সপ্তাহ পরে 1992 সালের 5ই এপ্রিল স্যাম ওয়ালটন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্যাম ওয়ালটন পৃথিবী ছেড়ে চলে গেলেও তার ভিশন, তার ফিলোসফি, তার বিজনেস স্ট্র্যাটেজিস এগুলো কিন্তু আজীবন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। স্যাম ওয়ালটনের এই পুরো জার্নিটাকে আমরা যদি একটু সামারাইজ করি, আমরা যদি এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই, তাহলে প্রথম শিক্ষাটা হচ্ছে কাস্টমার ইজ ইয়োর বস। কাস্টমারকেই সবসময় আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তার জন্য কীভাবে কম প্রাইসে প্রোডাক্ট দেওয়া যায়, ভালো প্রোডাক্ট দেওয়া যায় এবং তাকে ঠিক কতটা কনভেনিয়েন্ট শপিং দেওয়া যায়, এটাই সবসময় আপনার ব্যবসার মূল ফোকাস থাকতে হবে। আর এমপ্লয়ীদেরকে কখনো সাধারণ কর্মচারী হিসেবে ট্রিট করা যাবে না, কারণ আপনার ব্যবসাটাকে কিন্তু আপনার এই কোর টিমটাই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে আপনি পার্টনারের একটা ফিল দেন, তাদেরকে আপনার ব্যবসার অংশীদার বানান, আপনার ব্যবসার ওয়েলবিংয়ের সাথে তাদের ওয়েলবিংকে কানেক্ট করেন, দেখবেন আপনার ব্যবসাতেও তারা তাদের সর্বোচ্চ এফোর্টটাই দেওয়ার চেষ্টা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ লেসন হলো টেকনোলজিকে কখনো আপনার ব্যবসায়ের লাক্সারি হিসেবে চিন্তা করা যাবে না, এটাকে আপনার ব্যবসায় নেসেসিটি হিসেবে চিন্তা করতে হবে। যখন যেই টেকনোলজির আপগ্রেডেশন আসছে সেটাকে আপনার অ্যাডপ্ট করতে হবে এবং সেটা ইউজ করে সর্বোচ্চ পরিমাণ ইউটিলাইজেশন আপনাকে এনশিওর করতে হবে। আর স্যাম সবসময় লিন ম্যানেজমেন্টে বিশ্বাসী ছিলেন। তিনি সবসময় চাইতেন কিভাবে সাপ্লাই চেনের খরচটাকে কমানো যায়, আরও এফিসিয়েন্ট করানো যায় এবং ওভারহেডটাকে কমিয়ে এনে কাস্টমারকে কম প্রাইসে প্রোডাক্টটা দেওয়া যায়, যাতে করে কাস্টমার অন্যান্য কম্পিটিটরদের তুলনায় আপনার কাছে কম প্রাইস পায় এবং সে বিশ্বাস করে যে আপনিই তাকে সর্বোচ্চ সেভিংসটা এনশিওর করতে পারবেন। আর সবশেষ যে লেসনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এটা তো আমরা সবাই জানি, কিন্তু স্যামের জীবন থেকে আমরা এটার চাক্ষুষ প্রমাণটা কিন্তু খুব ভালোভাবে দেখছিলাম যে যখন তিনি নিউপোর্টে এত ভালো একটা বিজনেস রান করছিলেন, তখন তার বিজনেসটাকে জোর করে নিয়ে নেওয়া হলো লিজ এগ্রিমেন্টের দোহাই দিয়ে, কিন্তু স্যাম কিন্তু তখন পিছিয়ে পড়েননি বা ভেঙে পড়েননি। তিনি কিন্তু আবারও নতুন শক্তিতে দাঁড়িয়েছেন এবং তার ব্যবসাকে আরও কয়েক গুণ বড় করেছে। সুতরাং আপনাকে একজন বড় ব্যবসায়ী হতে হলে আপনার কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই, বরং আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি না হেরে যাওয়ার একটা মাইন্ডসেট। আপনার রিটেল ব্যবসাটাকে আপনি কয়েক গুণ বড় করতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় ওয়ালমার্ট থেকে একটা ছোট্ট শিক্ষা নেন, সেটা হচ্ছে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার যা চায় কাস্টমারকে তাই দাও, যেভাবে চায় সেভাবেই দাও।